আজ আমি এসলাইন ড্রামার এপিসোড 5 এবং 6 এক্সপ্লেন করব। আগের এপিসোডে আমরা দেখেছিলাম জ্যাক সেই চশমাটা পেয়ে গেছে। এপিসোড 5 এর শুরুতে জ্যাক আর শিয়ানেকে দেখি যখন শিয়ানে খুব ছোট ছিল। জ্যাক শিয়ানেকে কতটা ভালোবাসতো সেটা এখানে দেখে বোঝা যায়। জ্যাকের দিদিদের মৃত্যুর পর জ্যাকই তাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে তাকে। কিন্তু সময়ের সাথে সাথে পরিবারের দায়িত্ব বেড়ে যায় আর জ্যাক তার কাজে ব্যস্ত থাকায় তাদের সম্পর্কে খুবই দূরত্ব বাড়ে। সিন শিফট হয় হসপিটালে। জ্যাক তার শিয়ানের দিকে তাকিয়েছিল সেই চশমাটা পরে, আর আয়নায় নিজের দিকে তাকায় সে দেখে তার মাথায় অনেকগুলো এসলাইন। অফিসে এসে অবাক দৃষ্টিতে লোককে দেখতে থাকে। ডিনও বুঝতে পারছে না জ্যাকের আজ কি হয়েছে। সেই টাইমে পুলিশ স্টেশনে হাই স্কুলের একটা মেয়ে কোনো একটা কেসের রিপোর্ট করাতে আসে আর তাকে অবাক হয়ে দেখতে থাকে। কে শিয়ানের বয়ফ্রেন্ডকে শিয়ানকে দেখতে হসপিটালে নিয়ে আনে এসলাইনটা তার সাথে কানেক্ট কিনা দেখার জন্য, কিন্তু ওদের মধ্যে দেখে কোনো কানেক্ট নেই। জ্যাক সেই ছেলেটাকে জিজ্ঞেস করে শিয়ানে কি অন্য ছেলের সাথে কথা বলতো। তেমন কিছু তার ব্যাপারে জানি না। ওর কোনো একজনের উপর অনেক রাগ আছে। ও প্রায় বলতো কোনো একটা শয়তান লোককে সে মেরে ফেলবে। জিহুক চিন্তায় পড়ে যায় যে শয়তান লোকটা আবার কে। এদিকে সিনকে দেখি। সিনের বার্থডে কদিন পরে ছিল আর এইটা তারা তিনজনা মিলে কথা বলছিল। সিন জানায় সে কোনো বার্থডে সেলিব্রেট করতে চায় না, কিন্তু তারা দুজনা কোনো মতেই মানছিল না। ঠিক তখনই সিনের কাছে সেই আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল তোমার বার্থডেতে তোমাকে আমন্ত্রণ জানানো হলো। এই মেসেজটা দেখে সিন চিন্তায় পড়ে যায়। পরের দিন স্কুল গেলে আমরা জানতে পারি আগের দিনে যে মেয়েটাই পুলিশ স্টেশনে গিয়েছিল তার নাম জিনা আর সে সিনের ক্লাসমেট। কিন্তু সিন সেই মেয়েটার 4টে এস লাইন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে কেন তার এস লাইন এত অবাক হয়ে দেখছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। পুলিশ স্টেশনে জ্যাককে দেখি। তাদেরকে একটা নাবালিক ধর্ষণের কেস সামলাতে হবে। এরপর আমরা জিনাকে দেখি। জিনা তার স্কুলের একটা সিনিয়রের রেপ কেসের বিরুদ্ধে কেস ফাইল করেছে। মেয়েটির রেপের দিনের ঘটনা কিছুই মনে নেই, কারণ সেদিন নেশা করে অজ্ঞান করে এইসব করেছে। তাকে তারা জিজ্ঞেস করে তুমি কি এর আগে কখনো এরকম কোনো সম্পর্ক গেছো? মেয়েটি না বললে জ্যাক হালকা মুচকি হাসে, কারণ সে জানে মেয়েটি মিথ্যে কথা বলছে। তার মাথায় 4টে লাইন। সে নিশ্চয়ই আগেও কারোর সাথে সম্পর্কে ছিল, কিন্তু জ্যাক সেটা প্রুভ করতে পারবে না। কারণ কি, সে তো আর বলতে পারবে না যে সে চশমা দ্বারা এস লাইন দেখতে পায়। তাই তারা প্রুফ খোঁজার জন্য তাদের স্কুলে যায়। সেখানে তার সাথে ইয়ঞ্জের দেখা হয়। ইয়ঞ্জির মাথায় একটাও এস লাইন নেই দেখে জ্যাক শকড হয়ে যায়। নিজের এতগুলো এস লাইন থাকার সত্ত্বেও বেহায়ার মতো সে ইয়ঞ্জিকেও পটাতে থাকে। তাকে আবার রাতে ডিনারও অফার দেয়। সে ইয়ঞ্জিকে দেখেও ভালো লেগে গেছে। কিন্তু দেখা যায় এখানেই একটা টুইস্ট আসে। জ্যাক যখন চলে যাচ্ছিল পেছন দিক দিয়ে ইয়ঞ্জি দেখে জ্যাকের মাথায় এস লাইন। তার মানে সেও সিনের মতন এস লাইন দেখতে পেত। সে জ্যাককে দেখে মুচকি হাসে। এদিকে জ্যাক তদন্ত করে যায়, কিন্তু কোনো প্রুফ পায় না। কেসটাও জটিল, কারণ কি মেয়েটা ঘটনার 5 দিন পরে এসেছে। এমনকি ওই দিনের কাপড়ও সব পরিষ্কার করে দিয়েছে। জ্যাক কিভাবে সত্যটা বের করবে সে বুঝতে পারছে না। জ্যাক ফিরে যাবে তখনই সিনের সাথে দেখা হয়ে যায়। চিন্তার কাছে চশমাটা দেখে তাকে সঙ্গে সঙ্গে খুলে ফেলতে বলে, কিন্তু জ্যাক কোনোভাবেই রাজি হয় না। সিন তাকে বোঝাতে থাকে যে এই চশমাটা কতটা ক্ষতিকর। জ্যাক বলে আমি এই চশমাটা পরে কেস সলভ করব। সিন জ্যাকের কথায় বিশ্বাস না করলে জিনার কথা বলে। জ্যাক বলে নিশ্চয়ই জিনু ওই ছেলেটাকে ফাঁসাচ্ছে, কারণ ওর মাথায় 4টে এস লাইন থাকার সত্ত্বেও তাও মিথ্যে কথা বলেছে। সিন বলে সত্যি কোনটা সেটা আমিও জানি না, কিন্তু 1 সপ্তাহ আগে ওর মাথায় একটাও এস লাইন ছিল না। ওর সাথে হয়তো কোনো একটা খারাপ হয়েছে। এই কথা শুনে জ্যাক এবার চিন্তায় পড়ে যায়। জ্যাক যত জলদি এই কেসটা সলভ করতে চাইছে সে সেই কেসের আরও শুরুতে চলে আসছে। জ্যাক তখন আবার শুরু থেকে নতুনভাবে কেসটা ঘাঁটতে থাকে। সেই ছেলেটার বাড়ি গিয়ে তার বাড়ি চেক করতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। কিন্তু সকাল হলেই আবর্জনার মধ্যে কিছু একটা খুঁজতে থাকে। একটু পরে বেডের কভার খুঁজে পায়, যেখানে রক্ত দেখে বোঝাই যাচ্ছে আসলেই সেই ছেলেটা জিনুর সাথে কিছু একটা খারাপ করেছে, যেটা সেই ছেলেটা লুকাতে চাইছে। কারণ এটা ওই ছেলেরই বিছানার কভার। কারণ যখন সে রাত্রেবেলা তার রুম চেক করছিল সে দেখে বেডের কভারটা সেখানে নেই। সে বুঝে যায় এই প্রুফটা লুকানো হয়েছে। এসে আবার ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই ছেলেটার মুখ থেকে একটাও উত্তর বের করতে পারে না। আর সে বলে সেই ঘটনার টাইম আমি একটা ক্যাফেতে কিছু কিনতে গিয়েছিলাম। জ্যাক তার কথার সত্যি জানার জন্য সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে সেই ক্যাফের সামনে দিক দিয়ে 4টে ছেলে যাওয়ার সময় এস লাইন দেখে। ফিরবার টাইম তাদের একটা করে এস লাইন বেড়ে যায়। জ্যাক বুঝে যায় যে এই কাজটা তারা করেছে। সেই ছেলেগুলোকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নেয়। ওদেরকে ভয় দেখানোর পরে ওরা স্বীকার করে যে ওরা 4 জনা মিলে করেছে।
এরপর শিনকে দেখি সে সেই হোটেলে এসেছে। সেই হোটেলটা সেই ঘটনার পর থেকে বন্ধ ছিল। তার কাছে সেই হোটেলের চাবি থাকার কারণে সে সেখানে খোলে। এরপরে ধীরে ধীরে সে রুমের ভেতর দিকে যায় যেখানে সেদিন সেই ঘটনাটা ঘটেছিল। তখনই সে কারো উপস্থিতি খেয়াল করে। জুনশিয়ান সেখানে এসেছিল। জুন তাকে জানায় তার পেছন করতে করতে সে এখানে এসেছে, এমনকি তাকে অনেকক্ষণ যাবৎ কল করার ট্রাই করছিল। শিন তার ফোন চেক করে দেখে আসলেই সে অনেকবার কল করেছে। জুন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে আবার ফেরত কেন এসেছো। শিন তাকে সত্যি কথা বলে না। সে বলে আমি এখানে একটা জিনিস ভুলে যাই, সেটা নিতেই এসেছি। জুন তাকে জিজ্ঞেস করে তোমার কি ভয় লাগলো না, তুমি এখানে একা একা আসলে। শিন বুঝতে পারে জুন এখানে খুব ভয় পেয়ে আছে, তাই তাকে একটু ভয় দেখানোর জন্য মজা করে বলে আমি বলেছিলাম না মানুষের মাথার উপর অদ্ভুত কিছু দেখতে পাই, আর এখনো এমন কিছুই দেখতে পাচ্ছি। জুনও অনেক ভয় পেয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এর ফলে তারা অনেক ক্লোজ চলে আসে। পরের সিনে আমরা গাড়িতে শিন আর জ্যাককে দেখি। শিন জিজ্ঞেস করে তাদেরকে এবার কি করা হবে। জ্যাক বলে আমার যা দায়িত্ব আমি সেটা করে দিয়েছি, সেটা এখন কোর্ট ডিসিশন নেবে তাদেরকে কি শাস্তি দেওয়া যায়। শিন তখন বলে আমারও যদি আপনার মতন অনেকগুলো লাইন থাকতো তাহলে আমিও এই সিচুয়েশনগুলো স্বাভাবিকভাবে নিতাম। জ্যাক বলে তুমি কি আবারও আমার মজা উড়াচ্ছ। তারা তখন কথাই বলছিল। জ্যাকের ফোনে নার্সিং হোম থেকে কল আসে। জ্যাক বুঝতে পারে সেখানে হয়তো কিছু একটা এমার্জেন্সি হয়েছে, তাই শিনকে সামনের বাস স্ট্যান্ডে রেখে সে নার্সিং হোম দিকে চলে যায়। এরপর শিন জুনকে কল করে। আর কিছুক্ষণ পর রাত 12টা বেজে যাবে আর তার সেই দিনই জন্মদিন, আর সেই টাইমটা জুনের সাথে কাটাতে চায়। এদিকে জ্যাককে দেখি সেখানে গিয়ে জানতে পারে তার বাবা আরও সেখান থেকে পালিয়ে গেছে। তখন জ্যাক নার্সদের উপর চেঁচাচেঁচি করতে থাকে। নার্সরা তখন সিসিটিভিতে দেখে যে সে কোথায় গিয়েছে। তখন নার্স তাকে বলে আপনি কি এই ফুটেজটা চেক করতে পারেন, আমরা এই মহিলাটাকে আগে কখনো দেখিনি। সিসিটিভিতে দেখা যায় সেই মহিলাটি তার বাবাকে কোথাও নিয়ে যাচ্ছে। জ্যাক যখন ভালো করে দেখে সে দেখে এটা তো মিস ইয়নজি। আর ইয়নজি থেমে জানি না কেন ইচ্ছা করে সিসিটিভি ফুটেজের দিকে তাকায়। জ্যাক তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে এটা কি হচ্ছে। আর ঠিক তখনই তার কাছে একটা মেসেজ আসে। সেয়ানের হসপিটালের ছবি পাঠানো হয়। সে তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরোয়। সে মনে করছিল সেয়ানের হয়তো কিছু ক্ষতি হয়েছে। জ্যাক যখন দৌড়ে গিয়ে সেখানে ঢোকে সেয়ানে সেখানে ঠিকই আছে। এটা দেখে সে হাঁপ ছেড়ে বাঁচে। আর তখনই দেখে তার মাথার লাইনটি আশেপাশে কারোর সাথে জুড়েছে। সে দেখতে পায় সেই লোকটি সেই রুমের মধ্যেই উপস্থিত। এটা দেখে জ্যাক তার বন্দুকটা তার দিকে তাক করে। আর ঠিক তখনই দরজার ওপাশ থেকে বের হয় তার বাবা, যেটা দেখার জন্য সে একদম উপস্থিত ছিল না। তার মানে তার বাবাই তার নাতিকে ধর্ষণ করেছিল। এই সত্যটা জানতে পেরে জ্যাকের মাথা তো ভীষণ গরম। সে একদমই বিশ্বাস করতে পারছিল না যে তার বাবা এই কাজটা করতে পারবে। জ্যাকের বাবার মানসিক অবস্থা ভালো ছিল না। সে এই অবস্থায় সেয়ানের পাশে বসে আর তার হাতটা ধরে জিজ্ঞেস করতে থাকে যে সে কেমন আছে। জ্যাক তো সেটা বিশ্বাসই করতে পারছিল না। কিছুক্ষণ পর বুঝতে পারে এটাই সত্য। তখন সে তার বাবাকে সাথে সাথে সিয়ানের কাছ থেকে দূরে সরায়। জ্যাক বলে তোমার সাহস কি করে হয় এই কাজটা করতে, তুমি আবারও সিয়ানকে টাচ করছো। সে তার গলা টেপে ধরে। তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। সে এতটা রেগে গিয়েছিল যে তাকে সেখানে মেরেই ফেলবে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে সে তো মানসিকভাবে অসুস্থ আর তার বাবা হয়। সে চেয়ার ধরে তাকে মারতে যাচ্ছিল কিন্তু তাকে মারতে পারলো না। তার মাথা তো পুরো গরম হয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার বাবা এমনটা করতে পারবে, ওটাও তার নাতির সাথে। সে নিজেকেই দোষারোপ করতে থাকে। তার সিয়ানকে খেয়াল রাখা উচিত ছিল। জ্যাক তখন চিৎকার করতে করতে কান্না করতে থাকে। আর এটা দেখে আমরা বুঝতে পারি এটা দেখার জন্যই জ্যাকের বাবাকে হসপিটাল থেকে ইয়নজি নিয়ে এনেছিল। আর হয়তো এটার জন্যই ওই চশমাটা তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ সে কাকতালীয়ভাবে এই চশমাটা পায়নি। এরপরের সিনে দেখি সিনের হাতে রক্ত মাখানো। সে সেই রক্তগুলো মুছার চেষ্টা করে। আর তখনই একটা মেসেজ আসে। সেই মেসেজটা পাওয়ার সাথে সাথে জ্যাককে ফোন করে। সে জ্যাককে কল করে বলে প্লিজ আমাকে সাহায্য করুন। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। যদি তোমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট